ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অষ্টম অধ্যায়। তো এই অধ্যায়ের আমরা ইতিমধ্যে দুইটি ক্লাস নিয়েছি। আজকে আমরা তৃতীয় ক্লাসে পড়ব তড়িৎ বিশ্লেষণের ব্যবহার। তো আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে যথেষ্ট আলোচনা করেছি। আমরা লাস্ট পড়েছিলাম যে পানির তড়িৎ বিশ্লেষণ, ঠিক আছে। এখান থেকে পানি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন মাথায় রাখবা যে বিশুদ্ধ পানি প্রায় অপরিবাহীর মতো আচরণ করে, ঠিক আছে। আর পানিতে যদি অ্যাসিড মেশানো হয় তাহলে এর পরিবাহিতা বাড়তে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, এরপর দেখো তড়িৎ বিশ্লেষণের ব্যবহার পড়বো আজকে আমরা। বর্তমানে সমস্ত পৃথিবীতে শিল্প কারখানার ব্যাপক প্রসার ঘটেছে, আর শিল্প জগতে তড়িৎ বিশ্লেষণের ভূমিকা বলে শেষ করা যাবে না। অর্থাৎ শিল্প জগতে তড়িৎ বিশ্লেষণ সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ঔষধ উৎপাদনে বা বিভিন্ন ধরনের কেমিক্যালের ফরমেশনে, ঠিক আছে। অনেক মূল্যবান যৌগের উৎপাদনে, আকরিক থেকে ধাতু নিষ্কাশনে, অবিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ ধাতুতে পরিণত করতে, যে সকল ধাতু সহজে ক্ষয়প্রাপ্ত হয় তাদের ক্ষয় থেকে রক্ষা করতে, লোহার উপর মরিচা পড়া ঠেকাতে, এক ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয়। আর তড়িৎ বিশ্লেষণ করতে তড়িৎ বিশ্লেষ্য কোষ ব্যবহার করা হয়। নিচে তড়িৎ বিশ্লেষণের কিছু ব্যবহার দেখানো হলো। তাহলে তড়িৎ বিশ্লেষণ এটা শিল্প প্রতিষ্ঠানে অত্যন্ত বেশি ব্যবহার করা হয়। এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে, এই উদাহরণগুলো তোমরা মাথায় রাখবা অবশ্যই, ঠিক আছে। আকরিক, সাধারণত যে মৌলগুলো আমরা খনি থেকে তুলি সেগুলো সাধারণত কি থাকে, অনেক বেশি এখানে অপদ্রব্য মেশানো থাকে, কোনোটাই আসলে পিওর অবস্থায় পাওয়া যায় না। সেটাকে পিওর করার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ সবচেয়ে বেশি কাজে লাগে। এছাড়াও আরো অনেকগুলো আছে, আস্তে আস্তে আমরা আসতেছি। তো প্রথমটা হচ্ছে ধাতু নিষ্কাশন। ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু প্রভৃতি সক্রিয় ধাতুসমূহ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। তো যত ধরনের ধাতু যেগুলো সাধারণত মাটি থেকে তোলা হয়, ঠিক আছে, বা অন্যান্য খনি থেকে, বা তাদের যে সেটা খনি মাটির নিচে থাকবে উপরে থাক, এগুলো কখনোই কি থাকে না, পিওর ধাতু হিসেবে থাকে না। এই জন্য এদেরকে আলাদা করতে হয়। আলাদা করার জন্য তড়িৎ বিশ্লেষণ প্রয়োজন হয়। সাধারণত এ সকল ধাতুর যৌগের তরলে অথবা দ্রবণে তড়িৎদ্বার ব্যবহার করে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে ক্যাথোডে ধাতু নিষ্কাশিত হয়। তাহলে আমরা জানি, তো এগুলো যখন এগুলো যেহেতু এগুলো কি যৌগ হিসেবে থাকে, তাহলে এগুলোতে সব সময় কি থাকে, এরা এইরকম তোমার Mn+ হিসেবে থাকে। অর্থাৎ এগুলো হচ্ছে ধাতু, এই ধাতুগুলো পজিটিভ আধান অবস্থায় থাকে, ঠিক আছে। এরপর যখন এখানে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তো এটাকে যখন তোমার যখন তড়িৎদ্বারে দেওয়া হয়, তখন আমরা এরকম যখন একটা দেওয়া হয়, তখন একদিকে যদি পজিটিভ হয় আর একদিকে যদি নেগেটিভ হয়, তাহলে আমরা জানি যে যেটা নেগেটিভ অর্থাৎ ক্যাথোড, ঠিক আছে। এই নেগেটিভটা হচ্ছে কি ক্যাথোড। তো এইখানে কি হয়, এই ধাতুগুলো এখানে যদি Mn+ থাকে, তাহলে সেটা কি হয়, নেগেটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হয়। তাহলে এখানে এখান থেকে ইলেকট্রন সে গ্রহণ করে সে পিওর ধাতুতে পরিণত হয়, ঠিক আছে, পিওর ধাতুতে পরিণত হয়। এই হচ্ছে মেইন মেকানিজম, ঠিক আছে। তো এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যে কোনো যৌগ থেকে এরকম ধাতুকে নিষ্কাশিত করা হয়, অর্থাৎ আলাদা করা হয়, যেহেতু সেগুলো যৌগ হিসেবে থাকে। তো যেমন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে সোডিয়াম ধাতু এবং অ্যানোডে ক্লোরিন গ্যাস পাওয়া যায়, ঠিক আছে। এখন সোডিয়াম ক্লোরাইড কিন্তু তড়িৎ বিশ্লেষণে যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম ক্লোরাইড তোমার নিষ্কাশিত হবে না এখান থেকে, বরং ওই হাইড্রোজেন আসবে, ঠিক আছে। তো ওই জন্য সোডিয়াম ক্লোরাইডকে যদি এখান থেকে যদি সোডিয়াম আলাদা করতে হয়, তাহলে সেটিকে 801 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বা সামথিং, যতদূর আমার মনে পড়ে 801 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো এই তাপমাত্রায় তাকে কি করা হবে, এই তাপমাত্রা দিলে সে গলে যাবে, ঠিক আছে। যখন গলে যাবে তখন এটাকে এর মধ্যে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম ধাতু তোমার আলাদা হবে। কিন্তু তোমরা যদি মনে করো যে পানির মধ্যে সোডিয়াম ধাতু মিশিয়ে, তো সোডিয়াম ক্লোরাইড লবণ মিশিয়ে সেটার মধ্যে আমরা দুইটা তার যদি ঢুকাই দেই, ব্যাটারি দিয়ে হোক বা সরাসরি বিদ্যুতের লাইন দিয়ে হোক, বিদ্যুতের লাইন সরাসরি দিলে এটা তোমাদের জন্য হয়ে যাবে, এটা ক্ষতিকর হতে পারে। ব্যাটারি দিয়ে করাই বেটার। তো এটা যদি করতে চাও তাহলে আসলে হবে না। এখানে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, এখানে হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে, ঠিক আছে। কেন? তার কারণ সোডিয়ামের চেয়ে হাইড্রোজেন কি কম সক্রিয়, এই জন্য হাইড্রোজেনটাই আগে গ্যাসে রূপান্তরিত হবে, আর সোডিয়াম
আয়ন হিসেবেই থেকে যাবে, যেহেতু সোডিয়ামটা বেশি সক্রিয় ধাতু। এই জন্য এখানে 801 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার আগে সোডিয়াম ক্লোরাইডকে গলাতে হবে পানি ছাড়াই, তারপর সেটাতে তোমার তড়িৎ বিশ্লেষণ করতে হবে, তাহলে পিওর সোডিয়াম পাওয়া যাবে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 801 ডিগ্রি, এটা রাইট, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো গলিত বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড বা অ্যালুমিনা, তো এর তড়িৎ বিশ্লেষণ করলে তাহলে এখান থেকে তো বিশুদ্ধ গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের নাম হচ্ছে কি অ্যালুমিনা, ঠিক আছে, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড। তো যেখানে অন্য কোনো অপদার্থ মিশ্রিত থাকবে না সেটাকে বলা হয় অ্যালুমিনা। এমনিতে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কিন্তু বক্সাইট, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি বক্সাইট, এগুলো তোমাদের হয়তোবা আছে, ঠিক আছে। তো কিন্তু বক্সাইটের ভিতরে এখানে আরো অনেক থাকে, এখানে পানি থাকে মেনলি, ঠিক আছে, এখানে তার সাথে পানি যুক্ত থাকে বা আরো অন্যান্য অপদার্থ থাকে। তো সেখান থেকে অ্যালুমিনিয়াম অক্সাইডকে আগে আলাদা করা হয় যে কোনো প্রসেসে, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম অক্সাইড, সেটাকে বলা হচ্ছে অ্যালুমিনা, এটা বাণিজ্যিক নাম হচ্ছে অ্যালুমিনা, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, ঠিক আছে। তো এই অ্যালুমিনিয়াম অক্সাইডের তড়িৎ বিশ্লেষণ করলে সেখান থেকে পিওর অ্যালুমিনিয়াম আলাদা করা যায়। তাহলে এখানে কি হবে, অ্যালুমিনিয়াম আগে ভেঙে যাবে, ভেঙে গিয়ে তোমার অ্যালুমিনিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন, এটা আমরা জানি যে কোনো আয়নিক যৌগ পানিতে মিশালে এরকম করে দ্রবীভূত হলে আলাদা হয়ে যায়। এরপর অ্যানোডে বিক্রিয়া হবে, আমরা জানি অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ। তাহলে অ্যানোডে জারণটা কিভাবে হবে, জারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে অক্সিজেনের অক্সাইড আয়নের মধ্যে 2টা ইলেকট্রন বেশি আছে, সে কি করবে ক্যাথোডে অর্থাৎ পজিটিভ চার্জ যে তড়িৎদ্বারটা পজিটিভ প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত আছে সেই তড়িৎদ্বারে অক্সিজেন যাবে, গিয়ে সেখান থেকে সেখানে সেই ইলেকট্রন ছেড়ে দিবে, সেখানে যেহেতু সেটা পজিটিভ সেখানে সেই ইলেকট্রন ছেড়ে দিবে, ঠিক আছে। তাহলে ছেড়ে দিয়ে এরকম কি হবে, তো এখানে 3টা যেহেতু অক্সিজেন দিয়েছে, 3টে অক্সিজেন, তাহলে 3টে অক্সিজেন কি করবে তোমার 3টে অক্সিজেন 3 দুগুণে 6টা ইলেকট্রন কি করবে ত্যাগ করবে, আর অক্সিজেন আয়ন তৈরি হবে কয়টি 3/2টি। তাহলে এখানে যেহেতু 3টে অক্সিজেন থেকে আসছে, 3টে অক্সিজেন পরমাণু থেকে তোমার অক্সিজেন অণু তৈরি হবে কয়টা, অক্সিজেন অণু তৈরি হবে 3, অর্থাৎ 1.5টা। এটাকে আরও এখানে যদি আমরা কি দিতাম, এখানে যদি 6 দিতাম তাহলে এখানে আমরা 3 দিতে পারতাম, তাহলে এখানে দিতে হয়তো কত 6 দুগুণে 12, তাহলে এটাকে আরও মানে আমরা যদি তো এটা তো আমি তোমাদেরকে দেখাই দেই, মানে এইরকম না করেও আমরা পূর্ণ সংখ্যা দিয়েও কি করতে পারতাম, এটাকে সমতা করতে পারতাম। আচ্ছা দেখো, তো এইখানে দেখো আমরা প্রথমে যেটা করব যে অক্সিজেন 2- এটা কয়টা ইলেকট্রন নেবে, ডেফিনেটলি এটা 2টি ইলেকট্রন নেবে। কয়টা ইলেকট্রন, অতিরিক্ত 2টা ইলেকট্রন তার মধ্যে আছে, সে কি করবে অক্সিজেন 2টা ইলেকট্রন ত্যাগ করে সে কি করবে একটা অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন ত্যাগ করে একটা অক্সাইড আয়ন 2টা ইলেকট্রন সে ত্যাগ করবে, ঠিক আছে। 2টা ইলেকট্রন ত্যাগ করে একটা অক্সিজেন পরমাণুতে পরিণত হবে। কয়টা অক্সিজেন পরমাণুতে পরিণত হবে, একটি অক্সিজেন পরমাণুতে পরিণত হবে, ঠিক আছে। আর একটা অ্যালুমিনিয়াম, আচ্ছা অ্যালুমিনিয়ামের সাথে তারা মিলাইছে, তাহলে একটা অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে 3টা, যেহেতু কয়টা 3টে অক্সিজেন অণু, অক্সিজেন 3টে অক্সাইড তোমার আয়ন পাওয়া যায়, এই জন্য 3টে অক্সাইড আয়ন থেকে 3 দুগুণে 6টা ইলেকট্রন কি বের হবে, আর 6টা, আর তাহলে কয়টা পাওয়া যাবে 3টে অক্সিজেন অণু পাওয়া যাবে, পরমাণু পাওয়া যাবে। তো 3টে অক্সিজেন পরমাণু মিলে কয়টা অণু হয়, 3টে অক্সিজেন পরমাণু মিলে 2টা মিলে একটা হবে আর একটা এক্সট্রা থেকে যাবে, ঠিক আছে। ওই জন্য 3/2 অক্সিজেন দিছে, ঠিক আছে। 1.5 মানে 3.3/2, ঠিক আছে, এতটি অক্সিজেন পরমাণু পাওয়া যাবে। তার মানে 2টা অ্যালুমিনিয়াম, যদি 2টা অ্যালুমিনিয়ামকে ভাঙ্গি তাহলে এখানে কবে 6 হবে, এখানে তোমার 2 দুগুণে 4 হবে, সরি হ্যাঁ এখানে 2 দুগুণে 4টে হবে। তো তো সেক্ষেত্রে এখানে তোমার 3টে হবে, ঠিক আছে। তো যাই হোক, ওরা শুধুমাত্র একটা অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য বলছে, এই জন্য এইভাবে তোমার সংখ্যা আসছে, ঠিক আছে। এরপর আছে ক্যাথোডে, ক্যাথোডের দিকে কে যাবে, এই পজিটিভ আধান কোন দিকে যাবে, ক্যাথোডে যাবে, যেহেতু এটা পজিটিভ চার্জ বিশিষ্ট, তাহলে সে এর যে পজিটিভ প্রান্তটা আছে, যে ঠিক আছে, যে তড়িৎদ্বারটা পজিটিভ সেই তড়িৎদ্বারের দিকে তোমার কে যাবে, অ্যালুমিনিয়াম আকৃষ্ট হবে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম, সরি যেটা নেগেটিভ
নেগেটিভের দিকে কে যাবে, অ্যালুমিনিয়াম 3+ যাবে, আর পজিটিভের দিকে তোমার অক্সাইড যাবে, গিয়ে সে এখানে ইলেকট্রন ত্যাগ করে দিবে, আর এখান থেকে নেগেটিভ থেকে সে ইলেকট্রন নিবে। এখানে যদি ইলেকট্রন আধিক্য আছে তাহলে অ্যালুমিনিয়াম 3+ সে কী করবে, ইলেকট্রন নিবে। একটা অ্যালুমিনিয়াম কয়টি ইলেকট্রন নেবে, অ্যালুমিনিয়াম পরমাণুতে পরিণত হওয়ার জন্য 3টা ইলেকট্রন নিতে হবে তাকে, তখন সে অলরেডি সেই যৌগ গঠনের সময় 3টা ইলেকট্রন দিয়ে দিয়েছিল। তো তো এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা এখান থেকে ব্যাটারি থেকে নিয়ে নিবে, ঠিক আছে, ব্যাটারি থেকে নিয়ে নেবে। অক্সিজেনের মধ্যে এখানে আদান প্রদান হচ্ছে না, ব্যাটারিটা আস্তে আস্তে নিউট্রালাইজ হবে, ঠিক আছে। এই অক্সাইড ওই একদিকে পজিটিভকে ইলেকট্রন দিবে আর এখান থেকে সে ইলেকট্রন নিবে, তাহলে কি হবে, আস্তে আস্তে ব্যাটারির মধ্যে বিভব কমতে থাকবে। একদিক থেকে যেদিকে ইলেকট্রন কম সেদিকে ইলেকট্রন দেওয়া হচ্ছে, আর যেদিকে ইলেকট্রন বেশি আছে সেদিক থেকে নেওয়া হচ্ছে, তাহলে ব্যাটারির কি হবে, বিভব পার্থক্য আস্তে আস্তে কমে যাবে। তো ব্যাটারির এই যতক্ষণ না ব্যালেন্স হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলতে থাকবে, ঠিক আছে। তো এখান থেকে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন, একটা একটা অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন নেবে, আর এখান থেকে 2টা অ্যালুমিনিয়াম পরমাণু তৈরি হয়েছে, ঠিক আছে। 2টা ইলেকট্রন পরমাণু, অ্যালুমিনিয়াম পরমাণু, তাহলে কয়টা ইলেকট্রন নেবে, 3 দুগুণে 6টা ইলেকট্রন নেবে, ঠিক আছে। এগুলো সব খুলে দিছো কেন?